আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আজকে নিয়ে এসেছি আমার গত দিনের যে প্রবাবিলিটি বা সম্ভাবনার ক্লাসের উপর যে প্রশ্নটা দিয়েছিলাম তার হচ্ছে সলভ ক্লাস। আমরা প্রশ্নগুলোর উত্তর একটা একটা করে করব। আশা করি সবাই বুঝতে পারবেন। হ্যাঁ, তা আমরা যে প্রশ্ন আমরা কালকে দিয়েছিলাম সেখানে ৩টি প্রশ্ন ছিল। আমরা প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে ৬ আসার সম্ভাবনা কত? আমরা ২ নম্বর প্রশ্নটি দিয়েছিলাম। একটি নিরপেক্ষ পয়সা এবং একটি ছক্কা নিক্ষেপ করলে পয়সাতে এইচ এবং ছক্কাতে 5 আসার সম্ভাবনা কত? আমরা ৩ নম্বর প্রশ্নটি দিয়েছিলাম। একটি থলেতে ৬টি কালো বল, ৫টি লাল এবং ৪টি সাদা বল আছে। সেখান থেকে দৈবভাবে পরপর ২টি বল তোলা হলো। এখান থেকে ৩টি প্রশ্ন সেট করেছিলাম। প্রথম বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত? দ্বিতীয় প্রশ্নটি ছিল যদি বল দুটি তোলার ঘটনা অনির্ভরশীল হয় তবে প্রথম বলটি লাল এবং দ্বিতীয় বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? ৩ নম্বর প্রশ্নটি ছিল যদি বল দুটি তোলার ঘটনা নির্ভরশীল হয় তবে প্রথম বলটি লাল এবং দ্বিতীয় বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? তো ওকে, আমরা একটি একটি করে প্রশ্ন উত্তরগুলো দেখে ফেলি। আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্নটি কি ছিল আমরা একটু দেখি। আমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে, নিরপেক্ষ ছক্কা বলতে কি বোঝায়, যে যেই ছক্কাটার সব দিক অর্থাৎ ১ থেকে ৬ প্রত্যেকটি উঠার সম্ভাবনাই হচ্ছে সমান, অর্থাৎ যে কোনোটাই আসতে পারে। আমি ছক্কাটা নিক্ষেপ করলে যে কোনোটিই আসতে পারে, অর্থাৎ প্রত্যেকটি ঘটনা হচ্ছে সেক্ষেত্রে হবে সমসম্ভাব্য ঘটনা বা ইকুয়ালি লাইকলি ইভেন্ট। অর্থাৎ ১ও আসতে পারে যেমন, ২ও আসতে পারে তেমন, ৩ও ৪ ৫ ৬ যে কোনোটাই আসতে পারে। এটাকে বলা হয় নিরপেক্ষ ছক্কা। এখন এই ছক্কাটা নিক্ষেপ করলে ৬ আসার সম্ভাবনা কত? তা আমরা জানি যে যে কোনো ঘটনার সম্ভাবনা হচ্ছে ওই ঘটনার অনুকূল ঘটনার সংখ্যাকে আমরা যদি টোটাল টোটাল যতগুলো ঘটনা ঘটা সম্ভব ওই ঘটনায় যত, অর্থাৎ ওই এক্সপেরিমেন্টে, অর্থাৎ আমি একটা ছক্কা নিক্ষেপকে যদি মনে করি এটা একটা পরীক্ষা, এটা একটা এক্সপেরিমেন্ট, তাহলে এই এক্সপেরিমেন্টে যতগুলো রেজাল্ট আসতে পারে, অর্থাৎ সম্ভাব্য যতগুলো রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। এই সমগ্র ফলাফল যেটা হবে সেটা দিয়ে আমরা অনুকূল ফলাফলকে ভাগ করব। তাহলে আমরা একটা ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে ৬ আসার সম্ভাবনা, তাহলে আমরা যদি লিখি প্রবাবিলিটি অফ 6, অর্থাৎ প্রবাবিলিটি অফ 6 অর্থাৎ ৬ আসার ঘটনা, আমরা যদি লিখি যে প্রবাবিলিটি অফ 6 অর্থাৎ ৬ আসার ঘটনা, তাহলে এখানে অনুকূল ঘটনা কয়টা? আমার অনুকূল ঘটনা হচ্ছে আমি যদি একটা ছক্কা নিক্ষেপের ঘটনাকে একটা স্যাম্পল স্পেস অর্থাৎ টোটাল নমুনা ক্ষেত্রটা আমরা দেখতে চাই, অর্থাৎ একটা ছক্কা নিক্ষেপ করলে ১ ২ ৩ ৪ ৫ বা ৬, অর্থাৎ এই ৬টির বাইরে কিন্তু কিছু আসতে পারে না। তাহলে এখানে নমুনা বিন্দু হচ্ছে আমার টোটাল ৬টি, আর টোটালটাকে আমরা বলছি স্যাম্পল স্পেস, অর্থাৎ ৬ নিক্ষেপের ঘটনাকে যদি আমরা এক্সপেরিমেন্ট বলি তাহলে এই এক্সপেরিমেন্টের ৬টি রেজাল্ট অর্থাৎ ১ ২ ৩ ৪ ৫ ৬ এর বাইরে আসার কোনো চান্স নাই। এখন আমরা চাচ্ছি প্রবাবিলিটি অফ 6 আসার ঘটনা, তাহলে অনুকূল ঘটনা নমুনা বিন্দু কয়টি? এই ৬ যে আসছি, প্রত্যাশা আমাদের ৬ আসা, রেজাল্ট আমাদের ৬, তাহলে আমরা যেটা চাচ্ছি সেই রেজাল্ট রয়েছে একটি। তাহলে তাহলে অনুকূল ঘটনা হচ্ছে ১, আর নিচে সম্ভাব্য সমগ্র ফলাফল টোটাল ফলাফল হচ্ছে ৬টি, তাহলে প্রবাবিলিটি অফ 6 হচ্ছে 1/6। একইভাবে আমি যদি বলতাম ৫ আসার সম্ভাবনা কত, একই কথা হতো, অর্থাৎ ৫ এখানে অনুকূল ঘটনা একটি, টোটাল হচ্ছে ৬টি, তাহলে আবার কি হতো 1/6। একইভাবে যদি ১ আসার ঘটনা বলতাম তাও রেজাল্ট হতো কি হতো 1/6। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে ১ নম্বর প্রশ্নটার উত্তর আমরা করতে পারলাম, অর্থাৎ যে প্রবাবিলিটি অফ 6 অর্থাৎ ৬ আসার ঘটনা হচ্ছে 1/6। ওকে, তাহলে একইভাবে আমরা প্রত্যেকটাই কিন্তু এখানে বের করতে পারি। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রবলেমে। আমাদের দ্বিতীয় প্রবলেমটি ছিল যে একটি নিরপেক্ষ পয়সা এবং একটি ছক্কা নিক্ষেপ করলে পয়সাতে এইচ এবং ছক্কাতে ৫ আসার সম্ভাবনা কত? অর্থাৎ একটা নিরপেক্ষ পয়সা একদিকে টস করা হলো আর একটা ছক্কা একদিকে টস করা হলো, তো দুইটা কিন্তু আলাদা আলাদা টস করা হচ্ছে, একদিকে হচ্ছে পয়সা টস করা হচ্ছে, একদিকে ছক্কা টস করা হচ্ছে। তাহলে পয়সাতে বলছে যে এইচ আসবে এবং ছক্কাতে ৫ আসবে, তাহলে এই দুটোর সম্ভাবনা কত তাই আমাকে বের করতে বলা হয়েছে। ওকে, আমরা দেখতেই পাচ্ছি যে এই যে পয়সার ছক্কা আসা, না পয়সাতে হেড আসা বা টেল আসা এবং ছক্কাতে
কি আসবে, এটা কিন্তু পুরোপুরি স্বাধীন ঘটনা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, অনির্ভরশীল, একটার সাথে আরেকটা কিন্তু কোনো সম্পর্ক নেই, একটা আরেকটার উপর নির্ভরও করে না। অর্থাৎ এ পয়সাতে কি আসবে তার উপর ছক্কায় আসা নির্ভর করে না, আবার ছক্কাতে কি আসবে পয়সায় আসা নির্ভর করে না। আবার ছক্কার সাথে এই পয়সার এই ঘটনাটা কিন্তু নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ একটা ঘটনা কিন্তু আরেকটাকে বাধা দেয় না, অর্থাৎ একটা ঘটলেই যে আরেকটা ঘটবে না এটার কোনো কারণ নেই। তো ওকে, এখানে আমরা বলছি একসাথে ঘটবে ঘটনাটা, অর্থাৎ আমরা বলেছি যে পয়সাতে এইচ এবং ছক্কাতে 5 আসার সম্ভাবনা কত। আমরা বুঝতে পারছি যেহেতু ঘটনা একসাথে ঘটবে, আমরা এখানে প্রবাবিলিটির গুণসূত্রটা কিন্তু ব্যবহার করতে পারি। আমরা প্রবাবিলিটি ট্রি একেও কিন্তু এটা করতে পারি। যাই হোক, আমরা গুণসূত্র দিয়ে একবার করব, প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে কিন্তু আর একবার এই একই প্রবলেমটা উত্তর করব। ওকে, দুইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। 9-10 এর যে উচ্চতর গণিত, এই উচ্চতর গণিতে কিন্তু প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার মাধ্যমে কিন্তু এই কাজটা করা হয়েছে। তো আমরা গুণসূত্রের মাধ্যমে আগে একটু দেখি। তাহলে আমরা প্রথমে এই যে পয়সার ক্ষেত্রে, আমরা পয়সার ক্ষেত্রে যদি স্পেসটা কল্পনা করি, আমাদের যে নমুনা ক্ষেত্রটা, সেখানে কিন্তু দুটো পয়েন্ট, একটা হচ্ছে এইচ আর একটা হলো টেল, অর্থাৎ হেড এবং টেল। তবে এই দুটো ঘটনা এখন আমাকে বলছে যে একটি পয়সাতে এইচ আসবে এবং ছক্কাতে 5 আসবে। তাহলে আমরা যদি ছক্কাতে হেড অর্থাৎ প্রবাবিলিটি অফ হেড, এবং আমরা কি বলছি, এবং 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 5, অর্থাৎ আমরা কি চাচ্ছি যে আমাদের পয়সাতে আসবে হেড, এই যে পয়সাতে আসবে হেড এবং ছক্কাতে আসবে 5, এবং দুটো একই সাথে ঘটবে, অথবা নয় কিন্তু একই সাথে ঘটবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ হেড এবং 5। তাহলে এটার সময় আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ হেড গুণিত প্রবাবিলিটি অফ 5। ওকে, তাহলে এটা আমরা দেখে এসেছিলাম আমাদের যে ক্লাসটি ছিল, তৃতীয় ক্লাসটি, ওখানে আমরা দেখে এসেছিলাম প্রবাবিলিটির গুণসূত্র, যেটা আমরা দেখেছিলাম যে যদি দুটি ঘটনা স্বাধীন ঘটনা হয়, অনির্ভরশীল ঘটনা হয়, অর্থাৎ একটি যদি আরেকটির ওপর নির্ভর না করে, নির্ভরশীল না হয়, তাহলে সেক্ষেত্রে দুটো ঘটনা যখন একসাথে ঘটবে, একসাথে ঘটার সম্ভাবনা হচ্ছে তাদের আলাদা আলাদা ঘটার গুণফলের যে আলাদা আলাদা ঘটনার যে প্রবাবিলিটি, তাদের আলাদা আলাদা ঘটনার যে প্রবাবিলিটি, তাদের গুণফলের কিন্তু সমান। অর্থাৎ এইচ হেড আসবে তার সম্ভাবনা এবং এখানে 5 আসবে তার সম্ভাবনা, এই দুটোর গুণফলের সমান হচ্ছে তাদের একসাথে ঘটার সম্ভাবনার সমান। অর্থাৎ আমরা যদি প্রবাবিলিটি অফ হেড বের করি, তাহলে প্রবাবিলিটি অফ হেড, তাহলে হেড এবং টেল, আমরা জানি পয়সা নিক্ষেপ করলে দুটো ঘটনা ঘটে, হেড এবং টেল, তাহলে সম্ভাব্য সমগ্র ফলাফল কত, 2, আর অনুকূল ফলাফল কত, এইচ একটি, 1/2 গণিত প্রবাবিলিটি অফ 5। তাহলে ছক্কা নিক্ষেপ করলে টোটাল ঘটনা কয়টি, 6টি, তাহলে 5 আসার অনুকূল ঘটনা কয়টি, একটি। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 × 1 মানে 1, আর 6 দুগুণে কত, 12। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হেড এবং 5 আসার সম্ভাবনা একই সাথে, অর্থাৎ আমরা যদি একটা পয়সা নিক্ষেপ করি এবং একটা ছক্কা নিক্ষেপ করি, তাহলে পয়সাতে হেড আসবে এবং ছক্কাতে 5 আসবে, তার সম্ভাবনা হচ্ছে 1/12। ওকে, আমরা যদি এটা এখন যে প্রবাবিলিটি ট্রি অঙ্কনের মাধ্যমে যদি করতে চাই, তাও কিন্তু এটা আমরা করতে পারি। এখন দেখে ফেলবো যেটা আমরা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে কিভাবে করে ফেলতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে একটা পয়সাকে আমরা টস করব। আমরা যদি একটা পয়সা টস করি, তাহলে প্রথমে কি আসতে পারে, একটা পয়সা টস করলাম, প্রথমে আসতে পারে হয় হেড অথবা কি আসতে পারে, টেল। ওকে, এখন এই পয়সাতে সাপোজ হেড আসলো, এখন আমি যদি ছক্কা টস করি, তাহলে এখানে এই পয়সার হেডের সাথে ছক্কাতে কি কি আসতে পারে, আমরা দেখতে পারি 1 আসতে পারে, অথবা কি আসতে পারে, 2 আসতে পারে, অথবা কি আসতে পারে, 3 আসতে পারে, অথবা 4 আসতে পারে, অথবা 5 আসতে পারে, অথবা 6 আসতে পারে। অর্থাৎ আমার পয়সাতে হেড আসার পর আমার ছক্কাতে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। একইভাবে আমার পয়সাতে টেল আসার পরেও কিন্তু আমার এই ছক্কাতে কিন্তু এই 6টি রেজাল্টই কিন্তু আসতে পারে, তাই তো? এখানে কোনো সমস্যা নেই। তাহলে এই 6টি রেজাল্ট কিন্তু আসতে পারে। এই যে আমরা একটা প্রবাবিলিটি ট্রি আঁকলাম, অর্থাৎ আমার পয়সার হেড টেল আসতে পারে, হেডের সাথে এই 6টি রেজাল্ট আসতে পারে, আবার টেলের সাথেও কিন্তু এই 6টি রেজাল্ট আসতে পারে। এখন যদি আমি নমুনা বিন্দুটি আঁকতে চাই, তাহলে কি কি হচ্ছে, এইচ এর সাথে 1 আসতে পারে, আর কি আসতে পারে, এইচ এর সাথে 2 আসতে পারে, আর কি আসতে পারে, এইচ এর সাথে 3 আসতে পারে, তারপরে এইচ এর সাথে 4 আসতে পারে, এইচ এর সাথে 5 আসতে পারে, এইচ এর সাথে 6 আসতে পারে। তার মানে হেডের সাথে, অর্থাৎ পয়সাতে হেড আর ছক্কাতে হেডের সাথে 1 আসতে পারে, হেডের সাথে 2, হেডের সাথে 3, এভাবে আসতে পারে। একইভাবে আমার টেলের সাথেও কিন্তু 1,
টেলের সাথে 2, টেলের সাথে 3, টেলের সাথে 4, টেলের সাথে 5, টেলের সাথে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট টোটাল কতটি। আমি যদি সেট আকারে এটা লিখতে চাই, এখানে রেজাল্ট কিন্তু টোটাল, আমার টোটাল রেজাল্ট হচ্ছে এখানে কতটি, টোটাল রেজাল্ট হচ্ছে কিন্তু এখানে 12টি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টি আমার টোটাল রেজাল্ট। এখন প্রশ্ন করেছিল কি, প্রশ্ন করেছিল যে পয়সাতে এইচ এবং ছক্কাতে 5, তো H5 কোথায় রয়েছে, যে একটি। তাহলে এখানে অনুকূল বিন্দু আমাদের, অর্থাৎ আমরা যা চাচ্ছি সেরকম বিন্দু রয়েছে একটি, আর টোটাল রেজাল্ট হচ্ছে 12টি। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এইচ এবং 5, প্রবাবিলিটি অফ এইচ এবং 5 কত হচ্ছে, টোটাল ঘটনা 12টি, অনুকূল বিন্দু হচ্ছে একটি। আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা গুণসূত্রের মাধ্যমেও কিন্তু কাজটা করতে পারি। আবার আমরা কিন্তু প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে টোটাল যে স্যাম্পল স্পেসটা এটা বের করে আমরা অনুকূল যে সংখ্যা, ঘটনার অনুকূল যে সংখ্যা, সেটাকে আমরা সমগ্র সংখ্যা দিয়ে ভাগ করেও কিন্তু আমরা প্রবাবিলিটিটা বের করতে পারি। ওকে, এখন চলে যাচ্ছি আমরা আমাদের তৃতীয় প্রবলেমে। আমাদের 3 নম্বর প্রবলেমটি ছিল যে একটি থলেতে 6টি কালো, 5টি লাল এবং 4টি সাদা বল আছে। সেখান থেকে দৈবভাবে পরপর 2টি বল তোলা হলো, অর্থাৎ র্যান্ডমলি আমরা এখান থেকে 2টি বল উত্তোলন করলাম। ওকে, প্রথম প্রশ্নটি বলছে তাহলে আমাদের 6 আর 5 11 আর 4 15টি, 6 5 কত, 6 5 হচ্ছে 11 আর 4 হচ্ছে 15টি বল কিন্তু ব্যাগের মধ্যে বা থলের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন করছি যে আমরা ওখান থেকে পরপর 2টো বল তুললাম, একটা বল তুললাম আর একটা বল তুললাম। প্রথম প্রশ্নটা করছে প্রথম বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত। প্রথম বলটা বলছে লাল অথবা সাদা। আচ্ছা, আমার প্রথম বলটি যদি তুলি, তাহলে যদি বলটা লাল ওঠে তাহলে সাদাও হতে পারবে না, আবার লালও সাদা হতে পারবে না, আবার কি হতে, লাল যদি হয় সাদা হতে পারবে না, কালোও হতে পারবে না। তার মানে একটা ঘটনা আর একটা ঘটনাকে বাধা দিচ্ছে, একটা ঘটলে আর একটা ঘটতে পারছে না। তাহলে এই ধরনের ঘটনাকে আমরা কি বলেছিলাম, মিউচুয়াল এক্সক্লুসিভ। অর্থাৎ দুটো ঘটনার বা 3টি ঘটনার একটি ঘটলে যদি বাকিগুলো না ঘটে, তাহলে সেই ঘটনাকে আমরা বলেছিলাম কি, মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা, অর্থাৎ একচেটিয়া ঘটনা, অর্থাৎ একটি ঘটলে বাকিগুলো আর ঘটবে না। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা প্রবাবিলিটির যোগসূত্র আমরা ব্যবহার করেছিলাম, এবং অথবার ক্ষেত্রে, অর্থাৎ একটা এবং অথবা আর একটা, দুটো তো একসাথে হতেই পারে না, অর্থাৎ মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা তো দুটো একসাথে ঘটতেই পারবে না। তাহলে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যখন এটা অথবা এটা, তখন আমরা প্রবাবিলিটির যোগসূত্র ফেলেছিলাম। তাহলে প্রথম বলটি লাল অথবা সাদা, তাহলে আমি যদি এখানে লাল বল কতটি, আমার যদি লাল বলকে আমি লিখি রেড বল কতটি, আমার 5টি। যদি ব্ল্যাক লিখি কালো বলকে, তাহলে হচ্ছে কয়টি, 6টি। ওকে, আর যদি হোয়াইট বল লিখি সাদা বলকে, সেই বল আছে কতটি, 4টি। ওকে, এখন বলছে প্রথম বলটি লাল অথবা সাদা, অর্থাৎ প্রবাবিলিটি অফ ক নাম্বার প্রশ্নের আমরা যদি উত্তর করি, আমার প্রশ্ন চেয়েছে প্রবাবিলিটি অফ লাল, অর্থাৎ রেড অথবা, এই যে সংযোগ আমরা বলেছিলাম রেড অথবা হোয়াইট, তার সম্ভাবনা কত। তাহলে আর যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, অর্থাৎ এখানে আমরা বলছি যে এটা, এই ঘটনাটা হচ্ছে কি, এই ঘটনাটা হচ্ছে একটা ঘটলে আর একটা ঘটতে পারে না। তাহলে এটাকে আমরা কি বলেছিলাম, এটা যোগসূত্র ফেলবো, এটা ছিল প্রবাবিলিটি অফ রেড প্লাস প্রবাবিলিটি অফ হোয়াইট। তাহলে এবার প্রবাবিলিটি অফ রেড কত, প্রবাবিলিটি অফ রেড, যেহেতু একটি বলই আমরা তুলছি, এখানে আর কোনো বল তোলা হয় নাই, তাহলে এই ঘটনাটা কিন্তু এখানে কিন্তু প্রথম বলটা তোলা, এটা কিন্তু কারো উপর নির্ভরও করছে না, সুতরাং এটা স্বাধীন ঘটনা, তাই না, এখানে কেউ কারো উপর নির্ভর করছে না, প্রথম বলটাই তো আমি তুলছি। অর্থাৎ তাহলে প্রথম বলটা যদি তুলি, তাহলে এখন প্রথম বলটা লাল হবে, তার সম্ভাবনা কত আগে বের করি। তাহলে আমার এখানে টোটাল ব্যাগে বল রয়েছে 15টি, তাহলে আমার সম্ভাব্য সমগ্র ফলাফল কত, 15। ওকে, এখন লাল বল, আমি লাল বলের সংখ্যা যেটা, সেটা আমার অনুকূল ঘটনা, তো লাল বল কতটি রয়েছে, 5টি। তাহলে প্রবাবিলিটি অফ রেড আমরা পেয়ে গেলাম। একইভাবে যোগ প্রবাবিলিটি অফ হোয়াইট, তাহলে একইভাবে টোটাল বল হচ্ছে 15টি, আর আমার হোয়াইট বল রয়েছে 4টি। ওকে, তাহলে আমরা এখন যদি রেজাল্টটা করি, তাহলে লসাগু হচ্ছে আমার 15, তাহলে 5 প্লাস 4, ওকে, ইকুয়াল টু কত হলো, 9/15। তাহলে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। অর্থাৎ আমি যদি এখন কাটাকাটি করি, তাহলে কত হবে, 3 তিরিককে 9, 3 তিরিককে 9 আর 3 5 15, তাহলে ইকুয়াল টু 3/5।
তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটার উত্তর পেয়ে গেছি যে প্রথম বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে একইভাবে যদি বলতো প্রথম বলটা কালো বা লাল হওয়ার সম্ভাবনা কত, প্রথম বলটা লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত আমরা বের করলাম। হ্যাঁ, তাহলে আমরা এভাবে কিন্তু, বা প্রথম বলটা কালো বা সাদা হওয়ার সম্ভাবনা কত, তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা আশা করা যায় যে এখন করতে পারবো। এই ধরনের ক্ষেত্রে আমরা প্রথম বলটির ক্ষেত্রে অথবা ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি যোগ সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করব। ওকে, এখন আমরা চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নটা কি বলছে যে যদি দুটি বল তোলার ঘটনা অনির্ভরশীল হয় তবে প্রথম বলটি লাল এবং দ্বিতীয় বলটি কালো হওয়ার সম্ভাবনা কত। বলেই দিল যে প্রথম বল এবং দ্বিতীয় বল তোলার ঘটনা অনির্ভরশীল। অনির্ভরশীল মানে কি? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট বলার অর্থ কি? এর অর্থ হলো যে প্রথম বলটি তোলার পরে সে বলটি লাল বা কালো যাই হোক না কেন, সেই বলটিকে আবার ব্যাগের মধ্যে ফেরত দেওয়া হলো। অর্থাৎ দ্বিতীয় বলটি তোলার আগে প্রথম বলটা আবার ব্যাগের মধ্যে ফেরত দেওয়া হবে। অর্থাৎ ব্যাগের মধ্যে ফেরত দিলে কি হবে? ব্যাগের মধ্যে বল সংখ্যার কোনো পরিবর্তন হবে না। আমার ব্যাগে বল রয়েছে 15টি, আমি যদি প্রথম বলটা তুলে সেটাকে যদি ফেরত না দেই ব্যাগে আর, তাহলে ব্যাগে বল হয়ে যাবে কতটি? 14টি। তাহলে আমরা যদি প্রথম বলটি তোলার পরে সেই বলটি ব্যাগে আবার ফেরত দিয়ে দিই, তাহলে দ্বিতীয় বলটি যখন তুলবো দ্বিতীয় ঘটনার সম্ভাবনা কিন্তু প্রথম ঘটনার উপর নির্ভর করবে না, যেহেতু বল সংখ্যা পরিবর্তন হচ্ছে না। তাহলে অনির্ভরশীল বলার অর্থ হলো যখনই আমাকে বলবে অনির্ভরশীল ব্যাগ থেকে বল তোলার সময়, তখন বুঝে নিতে হবে যে প্রথম বলটি তোলার পরে দ্বিতীয় বলটি যখন তুলবো তখন প্রথম বলটি আবার ব্যাগে ফেরত দেওয়া হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? অনির্ভরশীল বলার অর্থই হলো প্রথম বলটা হচ্ছে ব্যাগে তোলার পরে ফেরত দেওয়া হয়েছে। ওকে, তার ব্যাগে বল সংখ্যার কোনো পরিবর্তন হবে না। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার? ওকে, তাহলে এখন যদি আমরা এই অঙ্কটা করি যে বল দুটি তোলার ঘটনা অনির্ভরশীল হয় তবে প্রথম বলটি লাল দ্বিতীয় বলটি কালো হওয়ার সম্ভাবনা কত। আমরা বুঝতে পারছি ইন্ডিপেন্ডেন্ট ঘটনার ক্ষেত্রে আমাকে দুটো ঘটনা একসাথে ঘটার কথা বলছে। অর্থাৎ প্রথম বলটি লাল হবে, দুটি বল তুলবো, প্রথম বলটা হবে লাল আর দ্বিতীয় বলটা হবে কালো। তাহলে তার সম্ভাবনা কত? যেহেতু অনির্ভরশীল ঘটনা, তাহলে আমরা এখানে গুণসূত্রটা ব্যবহার করব। ইন্ডিপেন্ডেন্ট ঘটনা এবং একসাথে ঘটছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের ব্ল্যাক বল রয়েছে হচ্ছে 6টি, রেড বল রয়েছে 5টি এবং হোয়াইট বল রয়েছে 4টি। ওকে, এখন তাহলে আমরা বের করতে বলেছে যে প্রবাবিলিটি অফ কি কি বলেছে? বল দুটি, প্রথম বলটি লাল অর্থাৎ রেড এবং এই যে একসাথে ঘটবে, এবং দ্বিতীয় বলটি হচ্ছে কি হবে? দ্বিতীয় বলটি হচ্ছে ব্ল্যাক। ওকে, তাহলে এটা ইকুয়াল টু আমরা গুণসূত্র যদি ফেলি প্রবাবিলিটি অফ রেড ইনটু প্রবাবিলিটি অফ ব্ল্যাক। ওকে, তাহলে এই জায়গাতে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ঘটনা বলেই কিন্তু আমরা সরাসরি কিন্তু গুণসূত্রটা ব্যবহার করতে পারলাম, যেহেতু একসাথে ঘটছে। আর গুণসূত্র আমরা কখন ব্যবহার করবো? যখন দুটো ঘটনা একই সাথে ঘটবে। ওকে, অর্থাৎ প্রথমটা লাল হবে দ্বিতীয়টা কালো, অথবার কথা কিন্তু আমরা এখানে বলি নাই। তাহলে প্রবাবিলিটি অফ রেড এবার কত? তাহলে আমাদের টোটাল বল রয়েছে কতটি? 15টি, রেড রয়েছে হচ্ছে 5টি, গুণিত প্রবাবিলিটি অফ ব্ল্যাক, তাহলে টোটাল বল রয়েছে 15টি, ব্ল্যাক হয়েছে কতটি? 6টি। এই যে এখানে কিন্তু দ্বিতীয়বার যখন আমরা ব্ল্যাক বলটি তুলছি, দ্বিতীয়বার যখন কালো বলটি তুলছি, তখন কিন্তু বল সংখ্যা 15টিই আছে। অর্থাৎ প্রথম বল তোলার পরে যেহেতু আমরা এই বলটি আবার ব্যাগে ফেরত দিয়েছিলাম, বল সংখ্যা কমে নাই, 15টিই রয়েছে, এবং ব্ল্যাক বল যেহেতু 6টি রয়েছে, আমরা 6/15 দিলাম। ওকে, এখন যদি আমরা হিসাবটি করি তাহলে উপরে কত আসছে? 5 6 30, আর 15 15 গুণ করলে 15 15 হচ্ছে 225। ওকে, এখন যদি আমরা এটা কাটাকাটি করে, আমরা কাটাকাটিটা আগেও করতে পারতাম, যে যেভাবে হিসাব করবে এটাকে সিম্পলিফাইড করা যে যেভাবে করতে পারে করবে আর কি, সমস্যা নাই। এখন আমরা এটা 15 দিয়ে ভাগ করে দিলে 15 দুগুণা কত? 30, আর নিচে হচ্ছে 15 15 225, তাহলে কত হলো? ইকুয়াল টু 2/15। ওকে, আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে কিন্তু এই অঙ্কটা করতে পারি। তাহলে যদি অনির্ভরশীল ঘটনা হয় তাহলে গুণসূত্র ফেলার সময় আমরা কিন্তু সরাসরি আলাদা আলাদা গুণফলটা দিয়ে গুণ করে দিলেই কিন্তু তাদের একসাথে ঘটার সম্ভাবনাটা পেয়ে যাব। তবে শর্ত হলো ঘটনাটাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। অর্থাৎ যদি বল তোলার ঘটনা হয় তাহলে প্রথম বলটি তোলার পর আমরা হচ্ছে সেই বলটিকে আবার ব্যাগে ফেরত দিব। ওকে, এরপর চলে যাচ্ছি আমরা আমাদের যে গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি। ওকে, এবার কিন্তু বলছে যে দুটি বল তোলার ঘটনা যদি নির্ভরশীল হয়। নির্ভরশীল মানে কি? আমরা বুঝতে পারছি নির্ভরশীল মানে হলো যে প্রথম বলটি তোলার পরে সেটিকে কিন্তু আর ব্যাগে ফেরত দেওয়া হয়নি।
অর্থাৎ প্রথম বলটি তোলার পর সেটাকে বাইরে রেখে দেওয়া হয়েছে। এটা বাইরে রেখে দিলে কি হবে, বাইরে রেখে দিলে যেটা ঘটনা ঘটবে, দ্বিতীয় বল যখন তুলবো তখন কিন্তু বলের সংখ্যা কমে যাবে। বলের সংখ্যা কমে গেলে আমাদের সম্ভাবনাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর কি। তাহলে এটা হচ্ছে নির্ভরশীল ঘটনা। এই ঘটনা কার উপর নির্ভর করছে? এই ঘটনা নির্ভর করছে আমার প্রথম বল তোলার ঘটনার উপরে। ওকে, তাহলে এবার কি বলছে, তাহলে এবার যদি বলগুলো লিখি, আমার হচ্ছে ব্ল্যাক হচ্ছে 6টি, রেড হচ্ছে 5টি এবং হচ্ছে হোয়াইট হচ্ছে 4টি। ওকে, এখন বলছে যে প্রবাবিলিটি অফ একই অঙ্ক, প্রবাবিলিটি অফ রেড, প্রবাবিলিটি অফ রেড এবং প্রবাবিলিটি অফ রেড এবং কি বলছে, দ্বিতীয় বলটি হচ্ছে কালো। প্রবাবিলিটি অফ রেড দ্বিতীয় বলটি, তাহলে প্রবাবিলিটি অফ রেড এবং ব্ল্যাক, তাহলে অর্থাৎ প্রথম বলটি, এটা হচ্ছে প্রথম বল, এটা হচ্ছে আমার দ্বিতীয় বল, আমি একসাথে লিখেছি আর কি। প্রথম বলটি হচ্ছে লাল এবং দ্বিতীয় বলটি কালো। এবার কি হবে, এবার হবে প্রবাবিলিটি অফ রেড, যেহেতু নির্ভরশীল ঘটনা, প্লাস এবার হচ্ছে প্রবাবিলিটি অফ ব্ল্যাক আমরা বের করব, তবে কার শর্তাধীনে? এবার হচ্ছে প্রথম ঘটনার শর্তাধীনে। এই যে প্রবাবিলিটি অফ ব্ল্যাক আর এর শর্তাধীনে, অর্থাৎ লাল বল, অর্থাৎ প্রথম ঘটনার শর্তাধীনে দ্বিতীয় ঘটনার সম্ভাবনা। ঠিক আছে, এটা আমরা বের করবো। তাহলে প্রবাবিলিটি অফ রেড, প্রথম বল তোলার সময় তো ব্যাগে বল 15টাই ছিল এবং লাল বল কয়টি ছিল? লাল বল ছিল হচ্ছে 5টি, তাহলে এটার কোনো সমস্যা নেই। তাহলে প্রথম বল তোলা হয়ে গেল। এবার যখন দ্বিতীয় বল তুলবো, এবার শর্তাধীন সম্ভাবনা। তাহলে এই যে লাল বল তুলে ফেলা হয়েছে, লাল বল যদি তুলে ফেলা হয়, তাহলে টোটাল বল কতই হয়েছে ব্যাগে? কত হয়েছে? 14টি। ওকে, একটি কমে গেছে। এখন আমরা তুলেছি কোন বল? লাল বল। কমলে লাল বলই কমেছে, কিন্তু আমাদের হচ্ছে এই যে ব্ল্যাক বল কি কমেছে? না, ব্ল্যাক বল হচ্ছে কয়টি? 6টিই থাকলো। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা পেয়ে গেছি এই যে শর্তাধীন সম্ভাবনা, অর্থাৎ এই সম্ভাবনাটা কিন্তু এর উপর নির্ভর করছে। কেন এটা নির্ভর করছে? কারণ এই যে আমরা বল তুলেছি বলেই কিন্তু এখানে 14টা হয়ে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বলটাও যদি লাল হতো, দ্বিতীয় বলটাও যদি কালো না তুলতে বলে লাল তুলতে বলতো, তাহলে এখানে কিন্তু এই যে এখানে 5টি ছিল, এখানে কয়টি হয়ে যেত? লাল বল তুললে 4টি হতো। কিন্তু যেহেতু আমাকে কালো বল তুলতে বলা হয়েছে, কালো বল যা ছিল তাই আছে, 6টি হলো। তাহলে এবার হিসাব করি আমরা, তাহলে উপরে কত হলো? 5 6 30, আর 14 আর 15 গুণ করলে কত হচ্ছে? 210। তাহলে 0 0 কেটে গেল, 3 7 21, কত হলো? =1/7। ওকে, আমরা কি তাহলে এই রেজাল্টটা বুঝতে পেরেছি? তাহলে এই যে আমরা এই অঙ্কগুলো করলাম, নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে, অনির্ভরশীল ঘটনার ক্ষেত্রে, দুটো, একটা ছক্কা এবং একটা হচ্ছে পয়সা টস করলাম, তাহলে এই প্রবলেমগুলো আমরা কিভাবে করতে পারি আমরা কিন্তু দেখলাম, এবং আশা করা যায় যে পরীক্ষাতে এই প্রবলেমগুলো আসলে আমরা পারবো। আসলে অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস যত করা যাবে, প্রবলেম ততই সহজ মনে হবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।